ভাবুন তো একবার, পরমাণু বোমা আসলে কতটা শক্তিশালী। একটা মাত্র বিস্ফোরণে পুরো একটা শহর মাটির সাথে মিশে যেতে পারে। মানুষ, গাছপালা, দালান সবকিছুই ছাই হয়ে যায় সেকেন্ডের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বানিয়েছিল এমন একটা জিনিস যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব ওপেনহাইমার মুভির আসল কাহিনী, যেখানে বিজ্ঞান, যুক্তি, যুদ্ধ আর বিবেকের মাঝে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক আবিষ্কার পরমাণু বোমা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ একবার শুরু করলে আর চোখ ফেরাতে পারবেন না। আজ আমরা ঢুকতে চলেছি সেই সত্যের ভেতরে, যেটা কল্পনার থেকেও ভয়ঙ্কর। আজকের মুভির শুরুতেই মেইনলি কিলিয়ান মার্ফি মানে ওপেনহাইমারকে দেখানো হয়, আর বর্তমান টাইমলাইনে তার উপর ইনভেস্টিগেশন চলছিল। আর সেখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে এটিসির হেড লিভিস স্ট্রাউসকে দেখানো হয়। সে আর কেউই নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র। এরপর সিন শিফট হয় ছোট্ট একটা কোর্টরুমে, যেখানে বাইরের কোনো রিপোর্টার, পাবলিশার ছিল না, আর না তো কোনো বাইরের সাধারণ লোক ছিল। এই মিটিং এর মেইন পারপাস ছিল যে ওপেনহাইমারকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া আদৌ উচিত কিনা, কারণ 6 আগস্ট 1945-এ হিরোশিমা নাগাসাকির বম ব্লাস্টে তার নামই উঠে এসেছিল। তার কাছে জিজ্ঞাসা করা হয় যে সে কি ছোটবেলা দিয়েই এমন বিধ্বংসী মেন্টালিটি নিয়ে ঘোরে। আর এখান থেকে কাহিনী আবার পাস্টে তার কলেজে শিফট করে। এখানে আমরা দেখতে পাই যে কেমিস্ট্রি ক্লাসে টিচার যখন পড়াচ্ছিলেন, তখন হাইমারের পড়ার দিকে খেয়াল ছিল না, কারণ সে সময় তার মনে অ্যাটমিক এনার্জি ঘুরছিল, যে কিভাবে কোয়ান্টাম ফিজিক্স কাজ করে, কিছু ছোট ছোট মলিকিউলস যেগুলো খালি চোখে দেখাই যায় না, আর থিওরি অনুযায়ী মানুষ মানুষের ভিতর দিয়ে আর পার হয়ে যেতে পারে। যাই হোক, কাজ করতে করতে হাইমারের হাত দিয়ে একটা বোতল পড়ে ভেঙে যায় এবং তার টিচার এর জন্য খুবই রেগে যান। তিনি তাকে ক্লাসে বসে সব বটলগুলিকে সামনে নির্দিষ্ট জায়গায় রাখার শাস্তি দেন। তাতে হাইমার বলেন যে আজ নিলস বোরের লেকচার আছে আর তিনি সেখানে যেতে চান। নিলস বোরের লেকচার শোনার জন্য সবাই খুব আগ্রহী ছিলেন। এর মধ্যে টিচার সহ সবাই ক্লাস ছেড়ে চলে যায় আর তাকে ক্লাসে বসে বটল সাজাতে বলে। হাইমার রাগ করে তার টিচারের আপেলে পয়জন ইনজেক্ট করে দেয়। এরপর তিনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে যান যেখানে নিলস বোরের লেকচার দিচ্ছিলেন। তো নিলস বোর নিজের লেকচার শেষ করার পর কোশ্চেন করেন যে তার কাছে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। তখন হাইমার তাকে একটা কোশ্চেন করেন, যা তিনি আগেও লন্ডনে বসে করেছিলেন। যাই হোক, পরের দিন সকালে তার টিচারের সঙ্গে নিলস বোর ক্লাসেই ছিলেন, আর সেখানে তাকে একাকে ডেকে পাঠানো হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে অ্যাপেলে তিনি বিষ মিশিয়েছিলেন তা নিলস বোরের হাতে ছিল। নিলস বোর হাইমারকে বলেছিলেন যে তোমার ব্রেন খুবই শার্প, কোয়ান্টাম ফিজিক্সে অনেক এগিয়ে আছো, কিন্তু তোমার থিওরিতে কিছু খামতি রয়েছে। আমি চাই যে তুমি নিজের থিওরিগুলোকে আরো মজবুত করো। তিনি তাকে ইউনাইটেড শহর থেকে দূরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আর্নস্ট রাদারফোর্ডের আন্ডারে তাকে কাজ করতে বলেন, কারণ তখনও আমেরিকাতে এই বিষয়টি সেভাবে বিকশিত হয়নি। ওপেনহাইমার একজন রাশিয়ান হওয়া সত্ত্বেও আমেরিকাকে মনে প্রাণে নিজের দেশ বলে মেনে নিয়েছিলেন, আর তিনি আমেরিকার জন্য নতুন কিছু করে দেখানোর প্রতিজ্ঞা করেছিলেন। আসলে আমেরিকা আর রাশিয়ানদের মধ্যে কোনোদিনও ভালো সম্পর্ক ছিল না, আর তাদের ঝগড়াটা বাঁধিয়ে রাখত কমিউনিস্ট দল। একদিন এমনই একটা কমিউনিস্ট পার্টিতে ওপেনহাইমার গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে জিন নামের একটি মেয়ের সাক্ষাৎ হয়। দেখতে দেখতেই তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে আর একটা ক্লোজ সিন আসে। আর এখানে বলে রাখি যে যদি এই মুভিটা ইন্ডিয়াতে রিলিজ হতো তবে এটা বড় ঝামেলার সূত্রপাত হতো, কারণ গীতার কিছু শ্লোক ওই ইন্টিমেট সিনের সময় পড়া হয়েছিল। যিনি তাকে গীতার ওই শ্লোক পড়িয়েছিলেন, যেখানে বলা হয়েছিল, নাও আই অ্যাম বিকাম দ্য ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ অলস। কিছুদিন পর হাইমারের সঙ্গে লরেন্সের সাক্ষাৎ হয়, যিনি অ্যাটমিক বম নিয়ে ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করছিলেন। তো হাইমারের কিছু থিওরি ভুল প্রমাণিত হচ্ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সঠিক হচ্ছিল। আর এভাবে কিছু বছর পেরিয়ে যায় ও হাইমারের সঙ্গে কিটি হাইমারের দেখা হয়, মানে তিনি আগে গিয়ে তার স্ত্রী হন। তাদের রিলেশনশিপ আরো এগোয় এবং তাদের বিয়ে হয়ে যায়। তবে এসবের মধ্যেও হাইমার জিনের সঙ্গেও রিলেশনশিপ রেখেছিলেন এবং তার সঙ্গে ফিজিক্যালও হতেন। তবে জিন তাকে সবসময় তার সঙ্গে থাকতে বলতেন এবং মেন্টাল সাপোর্ট চাইতেন, কিন্তু হাইমার প্রত্যেকবারই তার বিবাহিত জীবনের দোহাই দিতেন। আসলে তিনি জিনের সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে চিট করছিলেন ও জিনের ভালোবাসার সুযোগ নিয়ে তাকে শুধু ব্যবহার করছিলেন। তো এমনই একদিন হাইমারের অফিসে আসেন ইউএস জেনারেল গ্রোভস। তিনি হাইমারকে বলেন যে রাশিয়ার থেকে কিছু গুপ্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে তারাও
অ্যাটমিক এনার্জি বা অ্যাটম বম তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন যে যদি আমাদের আগে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আসে তাহলে আমাদের শেষ হতে কয়েক মুহূর্ত লাগবে। আমি মনে করি এই অ্যাটমিক সায়েন্সে আপনার মতো এমন সায়েন্টিস্ট আর কেউ নেই, তাই আমি চাই আপনি আমাদের জন্য এমন একটা অস্ত্র তৈরি করেন। কিন্তু এই কাজের জন্য প্রয়োজন ছিল একটা অনেক বড় জায়গা, অনেকগুলো সায়েন্টিস্ট ও অনেক অর্থের। এরপর নিজের সম্পত্তির সাহায্যে হাইমার একটা সায়েন্টিস্টের দল গঠন করেন এবং লস অ্যালমোস নামের একটি পাহাড়ি উপত্যকায় একটা টেম্পোরারি শহর বসিয়ে নিজেদের ফ্যামিলিকে কাছে রেখে এক্সপেরিমেন্টের কাজ শুরু করেন। একদিন নিজের ইকুয়েশনের কারণে এডওয়ার্ড নামের এক ব্যক্তি তাদের কাছে আসেন এবং বলেন যে অ্যাটমিক ফিউশনের মধ্যে যদি সূক্ষ্মতম ভুল হয় তবে তা ব্ল্যাক হোল ক্রিয়েট করবে আর ধীরে ধীরে সে আশেপাশের সবকিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো তার কথা মিলিয়ে দেখার জন্য হাইমার অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে দেখা করতে যান, আর তিনিও সেই একই কথাই বলেন যে যদি ধ্বংস হয় তবে তা বড় মাত্রায় হবে। তো এখান থেকে সিন আবারও কোর্ট রুমে শিফট হয়, আর সেখানে বাদী বিবাদীর যুক্তিতর্কের লড়াই চলতে থাকে। কেউ বলেন যে এই ওয়াকআউট পাস কেনই বা করা হয়েছিল, কেউ কেউ বলেন ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা আবশ্যক ছিল, কারণ যদি শত্রু দেশ তাদের থেকে আগে এগিয়ে যেত তাহলে তাদের শেষ হওয়া থেকে কেউই বাঁচাতে পারতো না। তো যাই হোক, এই পুরো কাজটা করতে হাইমারের 2 বছরের বেশি সময় লেগেছিল। $2 আরব বেশি অর্থ ও অনেক সায়েন্টিস্টদের অক্লান্ত পরিশ্রম লেগেছিল। এর মধ্যে ওপেনহাইমারের কাছে খবর আসে যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলার জন্য জিন সুসাইড করেছেন, যা শুনে তিনি ভেঙে পড়েন, কারণ জিন তার কাছে বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি ছিলেন এবং তাকে তার মানসিক পরিস্থিতির কথাও বলেছিলেন। সব জেনেও তার পাশে দুঃসময়ে না থাকার জন্য তিনি নিজেকে দোষী মনে করেন। কিন্তু এই সময়টা খুবই ক্রুশিয়াল সময় ছিল, কারণ অ্যাটম বম বানানোর কাজ পিকে ছিল, সেটি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। যখন সব সায়েন্টিস্ট নিজেদের এই প্রজেক্টের ওপর কাজ করছিলেন তখন এডওয়ার্ড হাইড্রোজেনের অপশনও দিয়েছিলেন, যা কিনা অ্যাটমের থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী। কেউই সেটার জন্য তৈরি ছিলেন না, কিন্তু হাইমার নিজের ইকুয়েশনের জন্য বুঝতে পেরেছিলেন যে যদি হাইড্রোজেন বম তারা বানান তাহলে অন্য দেশও এটার কপি অবশ্যই করবে, আর বাই চান্স যদি ওয়ার্ল্ড ওয়ার হয় তবে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। তো এবার সময় এসেছিল প্রথমবারের জন্য টেস্ট করার, যেখানে একটা ছোট নমুনার সাহায্যে ব্লাস্ট করা হয়, আর ওই ব্লাস্টের প্রভাব এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে তাদের মাথার টুপি উড়ে গিয়েছিল। সবাই তা দেখে খুবই খুশি হয়েছিলেন, আর এই কথা প্রেসিডেন্টের কাছেও পৌঁছায়। তিনি অকট পাস করেছিলেন যে এই বম কার উপর ফেলা হবে। তখনকার সময়ে আমেরিকা আর রাশিয়া সবচেয়ে বেশি শক্তিশালী দেশ ছিল, যাদের মাঝখানে জাপান যুদ্ধ করছিল। তো প্রেসিডেন্টের কাছে জাপান খুবই সহজ টার্গেট বলে মনে হয়েছিল। তিনি জাপানের 16টি জায়গার নাম করেন, যার মধ্যে দিয়ে হিরোশিমা ও নাগাসাকিকে বেছে নেওয়া হয়। বেসিক্যালি অ্যাটম ফিউশনের উপরে কাজ করে। যতক্ষণ না পর্যন্ত একটা ফিউশন রিঅ্যাকশন হবে ততক্ষণ পর্যন্ত অ্যাটমিক এনার্জি নিজের ফুল পটেনশিয়ালে কাজ করতে পারে না। আর এই চেন রিঅ্যাকশনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থ রয়েছে তা হলো প্লুটোনিয়াম। কিন্তু সমস্যা হলো যদি বৃষ্টি আসে বা জলের সংস্পর্শে আসে তবে ফিউশন রিঅ্যাকশন হতে বাধা সৃষ্টি হয়। ও যেদিন তাদের ফাইনাল টেস্টিং ছিল সেই দিনই বৃষ্টি আসে। এরপর ফাইনালি সেই মুহূর্ত আসে। সকাল 5:30টায় বৃষ্টি কিছুটা থামে আর সবাই রুদ্ধশ্বাসে সময় গুনতে শুরু করে। আর এভাবেই জন্ম হয় এমন এক বিধ্বংসী কিংবদন্তি যা সারা বিশ্বে নিজের স্থান বানিয়ে নেয়। দেখতে গেলে এটি এই পুরো কাহিনীর একমাত্র ব্লাস্ট, কিন্তু এটা এত উজ্জ্বল ছিল যে কয়েক মাইল দূরের মানুষেরও চোখ ধাঁধিয়ে গিয়েছিল, এমনকি ভূমিকম্প পর্যন্ত হয়েছিল। হাইমারের এই প্রজেক্টের সফলতার পর ইউএস গভর্নমেন্ট রেডি ছিলেন এই বম হিরোশিমায় ফেলার জন্য। আর বম ফেলার দৃশ্য মুভিতে যদিও দেখানো হয়নি, কিন্তু এর বিধ্বংসী ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। যখন হিরোশিমাতে এই বম ফেলা হয়েছিল তাতে 2,20,000 লোক ইনস্ট্যান্ট মারা গিয়েছিলেন। এই খবরে ইউএস গভর্নমেন্ট তো খুশি হয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে হাইমার কষ্ট পেয়েছিলেন, অনুতাপ বোধ করছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি নিজেকে দোষী মনে করছিলেন এত মানুষের প্রাণ নেওয়ার জন্য। তার জন্য অনেক পরিবার শেষ হয়ে গিয়েছিল। সেই হাদসা যে কতটা ভয়ানক ছিল তা তার চোখের সামনে ভাসছিল। এর কিছুদিন পরেই ওপেনহাইমার সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বলেন যে আমরা এই টেকনিকের উপর সাকসেস পেয়েছি, কিন্তু আমি চাই যে এর প্রোডাকশন এখানেই থামানো হোক, কারণ এভাবে চলতে থাকলে অন্য দেশেরাও আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবে।
যা শুনে প্রেসিডেন্ট বলেন যে এই বম তুমি না, আমি ফেলেছি, আর আগামীতেও তাই হবে। এর দায়ী শুধুমাত্র আমি, তুমি নও। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এরপরেও কাজ চলতে থাকবে। এখান থেকে সিন আবার কোর্ট রুমে শিফট হয়ে যায়, যেখানে সব উকিল, সব পুলিশওয়ালা, এমনকি প্রেস আর সায়েন্টিস্টরাও হাইমারের ওপর প্রুফ দিতে শুরু করেন যে এক্সপেরিমেন্টের সঙ্গে কারা কারা কিভাবে জড়িত ছিল। তো এখানে সামনে আসেন মুভির সাইলেন্ট ক্যারেক্টার কেটি হাইমার, যিনি সবসময় নেশায় ডুবে থাকতেন। বাচ্চারা কান্না করলেও সাড়া দিতেন না, কিন্তু যখন তার স্বামীর উপর বিপদ আসে তখন তিনি স্পষ্টভাবে খুলে বলেন যে সম্পূর্ণ চাল স্ট্রাউসের ও ইউএস গভর্নমেন্টের, এবং অ্যাট দ্য এন্ড কনক্লুশন আসে যে হাইমার নির্দোষ, তার উপর থেকে সব আরোপ খারিজ করা হয়। তো মুভির শেষে একটা ছোট্ট কনভারসেশন দেখানো হয় ইন বিটুইন ওপেনহাইমার অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইনস। এটা সেই সময় ছিল যখন হাইড্রোজেন বম্বিং এর কিছু ইকুয়েশন অ্যালবার্ট আইনস্টাইনসকে দেখানো হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে এটা ধ্বংসের একটা বড় রূপ নিয়ে নেবে, তো চেষ্টা করো যেন সবকিছু থেমে যায়। কাহিনীর এন্ড হয় এটা দেখিয়ে যে ওপেনহাইমার অলরেডি বুঝতে পেরেছিলেন যে এবার হাইড্রোজেন পাওয়ার ও অস্তিত্বে আসবে, কিন্তু তা যদি সাকসেসফুল হয় তবে দুনিয়াতে শুধু ধ্বংস আর ধ্বংসই থাকবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আরো এরকম মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।